আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি হাবিবা আফরোজ। সৎ মানুষের শাসন চাই এমন স্লোগান দিয়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্যই সাধন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূর্ব ঘোষিত ছাত্রদল নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে। কর্মশালায় সভাপতির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত। এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে, যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, এরা কি বলে? তো তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে গত কয়েক বছর যাবৎ তৈরি করা দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, অস্বাভাবিক অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে, তারা তাদের সংগঠনের বিষয়ে আলোচনা করেছে। হ্যাঁ, আমরাও করেছি, আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? প্রার্থীকে মুখ্য না ভেবে দল এবং ধানের শীষকে মুখ্য ভাবার কথা বলেন তারেক রহমান। বিএনপির গৃহীত পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে ছাত্র দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে এইগুলোর 40% যদি আমরা করতে পারি, দেশের অবস্থার পরিবর্তন হবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। চিকিৎসার জন্য আপাতত লন্ডন যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তাকে নেয়ার জন্য নির্ধারিত জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন পেলেও তা বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। বিকেলে তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রফিক, আমাদের জানাবেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা এবং আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? সাদিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু আগে থেকেই দলের পক্ষ থেকে বা তার চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল একটি সম্ভাব্য তারিখ ছিল যে জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকায় আসার কথা ছিল। তবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বরাত দিয়ে আমরা আসলে জানতে পেরেছি যে আগামীকাল যে বিমানটি আসার কথা ছিল সেটি আসলে আসছে না এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আসলে কালকে হচ্ছে না। তবে দলের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং চিকিৎসকরাও কিন্তু আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা কি সেটি আমাদেরকে জানেনি। সর্বশেষ
সর্বশেষ শনিবার আসলে বিকেলে একটি সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে এবং তিনি নিবিড়ভাবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি গতকাল সারাদিন প্রায় 7 ঘন্টা তিনি হাসপাতালে ছিলেন এবং আজকেও তিনি এখনও হাসপাতালে রয়েছেন। 3:30টার পর তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং 3.5 ঘন্টা হতে চলো তিনি কিন্তু হাসপাতালে অবস্থান করছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটি বারবার চিকিৎসকরা যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে লন্ডনে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আসলে নানা ধরনের রোগে ভুগছেন, বিশেষ করে বার্ধক্যজনিত রোগ, এছাড়াও লিভার সিরোসিস, কিডনিজনিত সমস্যা, ফুসফুসের সংক্রমণ, এছাড়াও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে রয়েছেন। চিকিৎসকরা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে এবং কিছুদিন আগে কিন্তু লন্ডন থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনিও এসেছেন এবং তার পরবর্তীতে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান যোগ হয়েছেন। সব মিলিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে প্রত্যাশা করছেন যে তিনি সেরে উঠবেন এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এর চেয়েও খারাপ অবস্থা থেকে বেগম খালেদা জিয়া এর আগেও ফিরে এসেছেন। তো সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর, হাসপাতালের সামনে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু হাসপাতালের বাইরে দায়িত্ব পালন করছেন এবং ভিতরে পিজিআর এবং এসএসএফের সদস্যরা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তো সাদিয়া, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে আপনাদের সাথে আবারও যোগাযোগ করা হবে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে সালমান এফ রহমান, আনিসুল হক ও ডক্টর দীপমণি সহ এক সময়ের হেভিওয়েট 17 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অভিযুক্ত 45 জনের হাজিরা ছিল সোমবার। এদের 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে 15 ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভবিষ্যতে আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার বার্তা দেয় বিচারিক প্যানেল। একটি টেলিভিশন অনুষ্ঠানে ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের ব্যাখ্যা দিতেই সকালে ট্রাইব্যুনালে উপস্থিত হন ফজলুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির জ্যেষ্ঠ
আইনজীবীরাও জানান, আদালতকে হেয় কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য অ্যাডভোকেট ফজলুর রহমানের ছিল না। আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রের জন্য সবসময় তিনি সোচ্চার থাকেন, বক্তব্য দেন। মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ক্ষতির মুখে পড়বে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পিআর ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া 200 আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারি গঠন করবে বলে জানান জামায়াতে ইসলামের আমির। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, এখনো ইসির উপর পূর্ণ আস্থা রয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা মাঝে মাঝে গুরুতর অবনতি হচ্ছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, এসব বিষয়ে কমিশন এখনই কঠোর না হলে সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ সময় কমিশন একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছেও সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। আগামী নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আগামী 10 ডিসেম্বর রেকর্ড করা হবে। এজন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় আগামী নির্বাচনের জন্য ইসি প্রস্তুত আছে বলেও জানান তিনি। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে নিবন্ধন করতে পারবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান তিনি। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই।
উন্নয়নের নামে বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের রাজনীতিকে বাংলাদেশিরা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনৈতিক জন এফ ড্যানিলোভিচ। আর সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, জুলাই উত্তর সময়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। নিজ স্বার্থ বজায় রেখে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতন উদ্যোগে যুক্ত হয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব বলেও জানিয়েছেন বিশ্লেষকেরা। রাকিব হাসানের রিপোর্ট। দীর্ঘ 16 বছর দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে রাষ্ট্রের সংস্কার সহ গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, আগামীতে টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র হলে বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়বে দেশের। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই তো এখন জুলাই উত্তর সময়টাতে আমরা চেষ্টা করছি, এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা হলে আমার ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি হয়। 2007 থেকে 2011 মেয়াদে থাকা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচের মতে, বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের বিষয়টি ভালোভাবে নেননি বাংলাদেশিরা। আগের সরকার দেখাতে চেয়েছিল উন্নয়নের জন্য গণতন্ত্র ত্যাগ করতে হয়, কিন্তু বাংলাদেশিরা তা প্রত্যাখ্যান করেছে। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের কল্যাণে সমানভাবে কাজ করে। ড্যানিলোভিচের মতে, নিজ স্বার্থ বজায় রেখে অর্থনৈতিক উন্নতির জন্য সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। অর্থনৈতিক নিরাপত্তা ও উন্মুক্ত সমুদ্রপথ বজায় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা অন্য যে দেশই হোক, বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে নিজের জাতীয় স্বার্থের ওপর, অন্যের স্বার্থে নয়। তৃতীয় কোনো পক্ষকে ক্ষতির কারণ না করে অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সকলের সঙ্গে কাজ করতে পারি বলছেন সাবেক রাষ্ট্রদূত। আমার স্বার্থের আলোকে আমার প্রধান বিষয় হচ্ছে আমার দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, এটাকে নিশ্চিত করা। কানেক্টিভিটি প্রমোশনের জন্য যারাই কাজ করবে আমরা তাদের সাথে কাজ করতে পারি। সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে, BRI হতে পারে, জাপানের বিগ বি হতে পারে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সেতু বন্ধন হিসেবে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। এ অঞ্চলের মূল অংশীদার হিসেবে দেশটিকে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভৌগোলিক অবস্থার কারণে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এমনকি রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো চায় বাংলাদেশকে পাশে পেতে। রাকিব হাসান, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর হত্যার শিকার মেয়ের স্কুল ড্রেস পরে পালিয়ে যায় গৃহকর্মী। পুলিশ বলছে, প্রাথমিকভাবে গৃহকর্মীকে সন্দেহ করা হলেও সব দিক বিবেচনায় রেখেই ঘাতককে ধরতে কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কাজের মেয়ের রহস্যজনক চলাফেরা। মাত্র 4 দিন আগে ওই বাসায় কাজ নেয় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা। আরো জানাচ্ছেন AR বাদল। মা মেয়েকে হত্যার ঘটনায় ওই বাসা ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়েশা সকাল 7:51 প্রথমে বোরকা পরে বাসা থেকে বের হয়েই আবার প্রবেশ করে। পরের ফুটেজে দেখা যায় সকাল 9:36 স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এবং একটি রিকশায় উঠে এলাকা ত্যাগ করে গৃহকর্মী আয়েশা। হত্যার শিকার মা গৃহিণীর নাম মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজ। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের ফিজিক্সের শিক্ষক। গৃহকর্মী আয়েশা কাজের সন্ধানে ওই বাসায় গেলে নিরাপত্তা কর্মীর মাধ্যমে 4 দিন আগে নিয়োগ দেওয়া হয়। কাজের মেয়ের জরুরি প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য যাচাই বাছাই ছাড়াই গৃহকর্মীকে নিয়োগ দেন গৃহকর্তা আজিজুল ইসলাম। তখন আয়েশা জানিয়েছিল সে এতিম এবং থাকেন পাশের জেনেভা ক্যাম্পে। পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘরে ধারালো অস্ত্র পাওয়া গেছে এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা। প্রথমে ঘরে মায়ের মরদেহ পাওয়া যায় এবং হাসপাতালে মেয়ের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে আমাদের ধারণা এই মার্ডার করার পরে হয়তো পার্সোনাল গেইন অথবা কোনো সেই বাসা থেকে কোনো টাকা পয়সার অথবা স্বর্ণালঙ্কার লুট করা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে। ওই কাজের মহিলাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের সব টেকনোলজি ইউজ করতেছে, আমাদের ডিবি টিম কাজ করতেছে, আমাদের পাশাপাশি এখানে র্যাব কাজ করতেছে, আমাদের সিআইডি ক্রাইম সিন ওখানে রয়েছে, আমরা সবাই মিলে কাজ করতেছি। তথ্য যাচাই বাছাই এবং জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা সহ পুলিশের দেয়া নিয়ম মেনে গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। গৃহ পরিচারিকা তাকে তারা প্রাথমিক। আর বাদল, RTV, ঢাকা। দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতির আকার অনুযায়ী ট্যাক্স আহরণ এখনও উগান্ডার চেয়ে কম বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই কারণে সরকারের দেখানো এবং জনগণের দেয়া রাজস্বের মধ্যে বিশাল ফারাক রয়েছে বলে মনে করেন সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বিনিময় হার এবং সুশাসন ও গণতন্ত্র ঠিক করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর এনএসি মিলনায়তনে পরিকল্পনা কমিশন আয়োজিত অর্থনীতি বিষয়ক আলোচনা। এতে জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। বলেন, রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত সফলতা না আসায় পর নির্ভরশীলতা বাড়ছে। রপ্তানি প্রবৃদ্ধি আশাজনক না হলেও শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে বলে মত দেন অর্থনীতিবিদরা। ইচ্ছা থাকলেই যে উপায় হবে তার কোনো নিশ্চয়তা নাই, অনেক ক্ষেত্রে হয় না। সংস্কারকে এগিয়ে নিতে না পারলে যেমন করেছি তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল, যেটা আরো বেশি দরকার ছিল, যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই, সুতরাং এন্টারপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। আমাদের ডেমোক্রেসিও হবে না, গুড গভর্নেন্সও হবে না যতক্ষণ পর্যন্ত এই প্রিমিটিভ অ্যাকুমুলেশনের ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে খেলাপি ঋণের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। Our policy is not to shut any enterprise, even if they are defaulting by thousands of crores, but ring-fence those, take management and financing of those operations. এলডিসি উত্তরণের গতি বাড়াতে সুশাসন জরুরি বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। দুর্নীতি কমাতে সরকারের প্রতিটি খাতে অটোমেশন প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা রেভিনিউ আদায়ের দিক থেকে পুরোপুরি ব্যর্থ, এই কথা বলাটাও অন্যায় হবে। গত অর্থ বছরে আমরা 3,78,000 কোটি টাকা আদায় করি, সুতরাং আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নেই। এটা হলো বাস্তবতা। আমরা কথায় কথায় উগান্ডাকে নিয়ে নানা রকম তামাশা করি, সেখানে দেখালো যে উগান্ডার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 12.5%। দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের ন্যায় সংস্কার সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা লজিস্টিকের অনেক ইমপ্রুভমেন্ট করেছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলে, তা বন্ধ হওয়ায় বিরোধিতা হচ্ছে জানিয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়, যা পুরোপুরি বন্ধ করা যায়নি। উপদেষ্টা বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে নজর ছিল বেশি। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন উপলক্ষে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত বছর বড় বড় বিনিয়োগ আসেনি, শ্রম মন্ত্রণালয় ঘুরে দাঁড়ানোর কারণ বিনিয়োগ বাড়ছে। বেক্সিমকোর শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরিতে যোগদান করেছে, কেউ বেকার নেই বলেও জানান শাখাওয়াত হোসেন। কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে সকলে এটা মেনে নিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের যে কল্যাণ তারা দেখেছে এবং এটা অত্যন্ত হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। চট্টগ্রাম বন্দর উন্নত হলে এর ইতিবাচক ফল দেশের শিল্প উদ্যোক্তারা পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বন্দরের সংস্কার কাজে সহায়তা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর এনএসি মিলনায়তনে আয়োজিত আলোচনায় সরকারের উন্নয়ন কাজে নেতিবাচক নয়, যৌক্তিক সমালোচনা করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। পোশাক শিল্প মালিকদের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা না করার অভিযোগও করেন তিনি। চিটাগাং পোর্টকে ইনএফিশিয়েন্ট রেখে বাংলাদেশের কোনো জব তৈরি হবে না, এটা সবাই বলছেন। আপনি যদি দেখেন যে
কিভাবে এই ডিবেটটাকে হাইজ্যাক করা হয়েছে। এই ডিবেটটাকে নেওয়া হয়েছে কি আপনি এমন সব টাইনি গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাবে, এজন্য যা দরকার তাই করব, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। বলেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও দাবি আদায় করে নেবে তারা। সচিবালয়ের গেটে অবস্থান নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি বলেন, আজ একটি রাস্তা অবরুদ্ধ করেছে শিক্ষকরা, আগামীকাল সচিবালয়ের প্রত্যেকটি রাস্তা অবরুদ্ধ করে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। বলেন এমপিও ভুক্তির দাবিতে ৪৪ দিন ধরে রাজপথে অবস্থান করলেও সমাজ কল্যাণ উপদেষ্টা কর্ণপাত করছে না। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১০ দিন ধরে আন্দোলন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হলে কাজে ফিরবে না তারা। আন্দোলনের কারণে সারা দেশে ১,২০,০০০ স্বাস্থ্যকেন্দ্র ইপিআই টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়োগ বিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি তুলেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ওয়াসিউদ্দিন রানা, সদস্য সচিব ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল আজম সহ অনেকে বক্তব্য রাখেন। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা করেছে থাইল্যান্ড। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এটি প্রথম হামলার ঘটনা। সোমবার এক বিবৃতিতে থাইল্যান্ড সেনাবাহিনীর মুখপাত্র জানান, দেশটির ইউভেন জেলার চংবক এলাকায় সংঘর্ষে কম্বোডিয়ার সেনাদের গুলিতে তাদের ১ সৈন্য নিহত এবং আরও ৪ জন আহত হওয়ার পরই হামলা করে তারা। মুখপাত্র বলেন, সীমান্ত এলাকার কমপক্ষে ৫০,০০০ বেসামরিক নাগরিক ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে গেছে। অন্যদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সোমবার ভোরে প্রেহবিহার এবং ওডার মিনচি সীমান্ত অঞ্চলে থাই বাহিনী তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তবে পাল্টা হামলা চালায়নি বলে দাবি করেছে দেশটির তথ্যমন্ত্রী নেথ ফিকট্রা এবং জানিয়েছেন, বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় তাদের সীমান্তবর্তী গ্রামগুলো থেকেও কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ৫৫ ইরানিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ৫৫ জন নাগরিকের নির্বাসনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী ও বৈষম্যমূলক নীতির কারণে এই ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসন আইন লঙ্ঘনের কারণে তাদের প্রত্যর্পণ করা হয়েছে। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের জেরে আরও শত শত বন্দীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এবার খেলার খবর। হকি। জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স ট্রফি জিতল বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে এ কীর্তি গড়ে যুবারা। এ ম্যাচেও হ্যাট্রিক করেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। এ নিয়ে বিশ্বকাপে ৬ ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা ৫টি, মোট ১৮টি গোল করেন তিনি। ইউরোপের দেশ অস্ট্রিয়াকে ম্যাচের শুরু থেকেই চেপে রাখে বাংলাদেশ। এতে তৃতীয় কোয়ার্টারের মধ্যেই লিড আসে ৩-০ গোলের। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকে আমিরুল হ্যাট্রিক করলে জয়ের সুবাতাস পেতে থাকে বাংলাদেশ। তবে শেষ দিকে ৩ গোল করে অস্ট্রিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ হাসি হাসে এনডি পাইকামেনের শিষ্যরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।